হ্যালো, কি পরিস্থিতি সবার? বিদেশে বাঙালি জীবনের আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকের ব্লগটা আমি শুরু করলাম আমারই রান্নাঘর দিয়েই। সময়টা এখন আমেরিকাতে সকাল 9টা। শাওন সকালে উঠেই বসে পড়েছে কাজে, আর আমি এখানে আসলাম আমার জন্য একটু চা বানাতে। গতকাল রাতেই ফিরলাম নায়াগ্রা ফলস থেকে। যদিও বা সময়টা দেখাচ্ছিল রাত 11:30 নাগাদ পৌঁছাবো, তবে পৌঁছতে সেই 12:30 বেজে গেল। 1 ঘন্টা দেরি হলো, তার কারণ মাঝে আমরা 2-3 বার একটু দাঁড়িয়েছিলাম। 6 ঘন্টার একটা জার্নি, এতটা পথ তো এক জায়গায় বসেও থাকা যায় না, তাই জন্য খানিকক্ষণের জন্য একটু দাঁড়ানো, একটু কফি খাওয়া, এই কারণে মাঝে 2-3 বার দাঁড়ানোতে আমাদের 1 ঘন্টা পিছিয়ে এসেছিল। তা বাড়িতে এসেই ঝটপট প্রেসার কুকারে আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম। ঘরের সাথে একটা সঙ্গী থাকলে কী যে বড় সুবিধে হয়। যেমনটা ধরো কাল রাতেই আমি সেদ্ধ ভাতটা বসিয়ে ফ্রেশ হতে চলে গেলাম, আর অপর্ণা ঝটপট করে নিজে ফ্রেশ হয়ে এসে আলু সেদ্ধটা মেখে ফেললো। তার ফলে সময়টাও একটু বাঁচলো, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরা ঝটপট শুয়ে পড়েছিলাম। আজ বহু দিন পর আমার এই বারান্দাটা একটু চাটা নিয়ে আসলাম। আজকে সকালে চাটা এখানে দাঁড়িয়েই খাবো। ওয়েদারটা খুব ভালো, আকাশ ভর্তি মেঘ, একটা হালকা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, তবে গরম কিন্তু আছেই। দেখো কী হারে ফুল ফুটেছে। গরম পড়তে না পড়তেই চারিদিকটা যেমন ফুল হয়েছে, তেমন সব কটা গাছই কেমন ফুলে ফেপে উঠেছে। আমাদের এই দিকটা এই গরমের সময়টা এত সবুজ হয়ে যায় যে নিজেরও যেন দু চোখ ভরে দেখতে খুব ভালো লাগে। আমাদের এই বন্ধুরা যেহেতু ওরা অ্যারিজোনায় থাকে, এত সবুজ তো দেখতে পায় না, তা ওদেরও এখন দারুণ সময় কাটছে। এত সবুজ দেখে ওরাও খুব খুশি। চা খেয়ে এসেই বসিয়ে দিয়েছিলাম 4টে ডিম সেদ্ধ। আজকে কারোরই মাছ মাংস খাওয়ার ইচ্ছে নেই, তাই জন্য আজ ভাবছি ডিমই রাঁধবো। তা ডিম রাঁধাতে আমার এই বান্ধবী বলল তোর হাতের ডিম পোস্তটা বানাতো, ভিডিওতে বহুবার দেখেছি, দেখে খানিকটা লোভী হয়েছে। তবে ওনারা কেউই একটা ডিমের বেশি খেতে রাজি নয়, তাই আমাকে বারবার বলেছে একেবারে গোনাগুনতির ডিম রাঁধবি, আর রাত্রিবেলা একটু অন্য কিছু খাওয়ার ইচ্ছে আছে। তাই 4টে ডিম এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডিমটা ভেজেও নিলাম। এবার বাকি রান্নাটা করে নেব। আজ সকালে কেউই সেরকম কিছু খেতে চাইলো না, একটু কলা, একটু ফল, এইসবই খেয়েছে। তা একদিকে ভালো হয়েছে, সকালটা হালকা পাতলা খেয়েছে, দুপুরবেলা পেট ভরে সবাই খেতে পারবে। কড়াইতে সর্ষের তেলে আমি ফোড়ন দিলাম কালো জিরে আর একটা শুকনো লঙ্কা, এবার কয়েকটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এই পোস্ত জিনিসটা আমার খুব ভাল লাগে খেতে, আমি ওই দিয়েই পুরো ভাত খেয়ে নিতে পারি। আমার মায়ের হাতের ডিম পোস্তটা আমার খুব ভাল লাগে খেতে, একেবারে মায়ের মতন করেই আমি বানাই। আর আমার বাড়ির সবাইও ওই মায়ের হাতের পোস্তটাই খেতে পছন্দ করে। প্রথম দিন যেদিন এই দেশে এসে বানিয়েছিলাম, মার কাছে শুনে নিয়েছিলাম। আর তেমনই আমার ভাল লাগে আমার শাশুড়ি মার হাতের আলু পোস্তটা, দুর্দান্ত বানায়। আলু পোস্তটা আবার আমার বাপের বাড়ির থেকে একটু অন্যরকম বানায়, আমি আবার ওনার মতন করে আলু পোস্ত বানাই। দুজনের কাছ থেকেই সব ভালো ভালো জিনিসগুলো রপ্ত করার চেষ্টায় আছি আমি। এইদিকে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরই টমেটো দিয়ে দিয়েছিলাম। টমেটোটা একটু সেদ্ধ হয়ে গেছে, 2টো লঙ্কা দিয়েছি। এই বন্ধুরা আবার একদম ঝাল খেতে পারে না, তাই একেবারে কম ঝালে রান্নাটা করব। হালকা করে একটু চিড়ে দিয়েছি, আর এখন পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এবার স্বাদ মতন একটু মিষ্টি আর একটু নুন দিয়ে দিলাম। কাল আসার পর থেকেই মনটা একটু খারাপ, জানো তো। নায়গ্রাটা কিছুতে আমার ছেড়ে আসতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল আরও 2টো দিন কাটিয়ে যাই। এত সুন্দর লেগেছিল আমার জায়গাটা। তাও একদিকে বাঁচোয়া, বাড়িতে গল্প করার লোক রয়েছে, না হলে একা একা থাকলে আরও মনটা খারাপ হতো। এদিকে ঝোলটা একটু টেনে যাক, আর ডিমগুলো তো দিয়েই দিয়েছি, তারপরে আমি নামিয়ে নেব। দেখো পোস্ত থেকে ভালোভাবে তেল বেরিয়ে এসেছে, তার মানেই ডিম পোস্ত রেডি। এবার নামিয়ে দিই, হাতে এখনও 2টো রান্না বাকি। এদিকে বাড়িতে চলে এসেছে গল্প করার লোক।
গল্প করার যদি এত সুন্দর সুন্দর লোকজন এখানে বসে থাকে তাহলে কি রান্নাঘরে মন টেকে বলো তো? খানিকক্ষণ এসে এখানে একটু বসে গেলাম। ওদের সবার জন্য এখানে একটু চা বসিয়ে দিলাম, সবাই মিলে একটু চা খাবো। তার সাথে ঘুরে এসে সবারই মনটা খারাপ, নায়গ্রা ছেড়ে আসার কারোর ইচ্ছে ছিল না, তাই একটু গল্পও করব। ওইদিকে চা দিয়ে এসেছি আর এদিকে বান্ধবীকে দিয়ে একটু টেস্ট করাই নুন মিষ্টি সব ঠিক আছে কিনা। টেস্ট করা তো কেমন হয়েছে, নুন টুন সব ঠিক আছে? আমি খাবো না, একটা ডিম কিছু হয় না, আরে টেস্ট করো নুন টুন সব ঠিক আছে কিনা। নুন টুন সব ঠিক আছে? যাক, সব ঠিক আছে যখন, এখানে খানিকক্ষণ বসে এনাদের সাথে একটু গল্প করে নিই, তারপরে আবার রান্নাঘরে যাব। মাঝে মাঝে মনে হয় এই মুখগুলো যদি এখানে না থাকতো তাহলে এখানে সময়টা কি করে কাটাতাম। এই রাঁধতে রাঁধতে মাঝে একটু বসে চা খাওয়া, গল্প করা, এই হাসি ঠাট্টা, এগুলো যদি এরা না থাকতো সত্যি আমার এই বিদেশ যাত্রাটা মনে হয় বড্ড বেশি বোরিং হয়ে যেত। বারবারই আমি এই কথাটা বলি, এই সবাই আছে বলি এই বিদেশে থাকাটা অত বেশি দুর্বিষহ লাগে না, বেশ ভালোই লাগে আজকাল। এবার চলে এসেছি আবারও রান্নাঘরে। এখন রান্নাটা না শেষ করলে অনেকটা বেলা হয়ে যাবে। অলরেডি এখন একটা বাজতেই চললো। এদিকে আমি মাছের মাথাগুলো বের করেছি, রুই মাছের কয়েকটা মাথা রয়েছে সেইগুলোই একটু মুড়ি ঘন্ট করব। সাথে আলুটাও সাইডে ভেজে নিয়েছি। এবার মাথাগুলো ভালো করে ভেজে নেব, তারপরে রান্নাটা শুরু করব। যেই বাংলা বাজার থেকে আমরা নিয়ে আসি রুই মাছটা, সেই বাজারের মাছের মাথাটাও বেশ ভালো খেতে। সাধারণত মাছের মাথা আমি এদেশে খুব একটা খাই না, যেহেতু ফ্রোজেন থাকে, হজমে যদি গন্ডগোল হয় সেই কারণে। তবে এই দোকানের দেখেছি রুই মাছটা অনেক বেশি টাটকা থাকে, খুব তাড়াতাড়ি এক্সপোর্ট করা মাছগুলোই আমরা কিনে নিয়ে আসি, আর এই মাথাটা খেলেও খুব একটা অসুবিধা হয় না। আর তাছাড়া আমার বান্ধবী অ্যারিজোনা থেকে বসে বসে তো দেখেছে যে আমি কী রান্না করছি, তাই যা যা দেখে ওর ভালো লেগেছে সেই কটা এই কদিন ওদেরকে রেঁধে রেঁধে খাওয়াবো। যাই বলো, এখন রান্না বান্না সংসারে কাজ সব হওয়াতে বুঝেছি একটু রেঁধে যদি দুটো বেলা কেউ মুখের সামনে খাবার দেয় তখন যে কী শান্তি লাগে। ওকেও তো ওখানে গিয়ে সব কাজ করতে হয়, দুটো দিন এইভাবেই ওর ভালো লাগার জিনিসগুলো রেঁধে খাওয়াবো ইচ্ছে আছে। এখানে মাথাগুলো আমি ভেজে নিয়েছি। এবার ওই তেলেই আমি গোটা জিরে, একটু এলাচ, একটু দারচিনি, একটু লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভালো করে এবার ভেজে নেব। এদিকে পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে আমি একটু টমেটো কুচি দিয়ে দিলাম। হাতে এখন দুদিনের রেস্ট, তারপরেই আবার বেরোবো, আবার যাবো আরেক জায়গায় ঘুরতে। ভালোই কাটছে সময়টা, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, গল্প আড্ডা সব কিছু মিলিয়ে একদম দারুণ একটা সময় কাটাচ্ছি। এই বিদেশে যারাই থাকে তাদের সবার মধ্যে একটাই সমস্যা, তা হলো সময় কাটানো নিয়ে। তা আমাদের এই সময়টা কিন্তু বেশ ভালোই কেটে যাচ্ছে। ওইদিকে টমেটোটা একটু মজে যাওয়াতেই আমি সামান্য একটু আদা রসুন বাটা দিলাম। এখন একে একে নুন, হলুদ, পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এদিকে মশলাটা কষুক, যেহেতু আমি একটু অল্প তেলে রাঁধছি তাই ঢাকা দিয়ে সিম করে করেই রাঁধবো। মশলাটা ঢাকা দিয়ে চলে গিয়েছিলাম ওই ঘরে ওই বান্ধবীর সাথে গল্প করতে, তাও চলে গেল। এখন আবার এসেছি রান্নাঘরে। এখানে একটু লাল শাকটা বার করে রেখেছিলাম গতকাল রাতেই, আজ রাঁধবো বলে। লাল শাক তো এখানে একেবারে ফ্রোজেন করে বিক্রি হয়, তাই জন্য একদম বরফের চাক থাকে, তাই গতকাল রাতে বের করে রেখেছিলাম। বরফটা কেটে গেছে, এখন এটা ভালো করে ধুয়ে নিচ্ছি। যেহেতু ফ্রোজেন থাকে তাই লাল শাকটা একেবারে নরম হয়ে গিয়েছে। এই শাকটা সম্পূর্ণভাবে কাটা থাকে, প্লাস ধোয়াও থাকে, লেখা থাকে। যা কতটা পড়ে গেল, তাও আমি একটু ধুয়েই নিই। লাল শাকটা ধোয়া হয়ে গেছে, এটাকে এবার জলটা ঝরাতে দিই। এই লাল শাকের প্যাকেটটা আমরা কিনেছি $4 দিয়ে, অর্থাৎ ভারতীয় টাকায়
334 টাকার উপরে। এদিকে মশলা থেকে ভালোভাবে তেল বেরিয়ে এসেছে, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সাধারণত আমরা যখন স্বামী স্ত্রী বাড়িতে থাকি আমরা ওই এক তরকারি ভাতই খাই, খুব কমই হয় 2-3 পদের রান্না হয়। তবে এখন বেশ বন্ধুরা আসাতে 2-3 পদের রান্না হচ্ছে, নিজের ঘরটাকেও মনে হচ্ছে যে না কলকাতার বাড়ির মতনই লাগছে। কলকাতার বাড়িতে আমাদের তো এরকমই রান্না হয় প্রত্যেক দিন, 2-3 পদের রান্না, সুন্দর সুন্দর খাবার দাবার, সেই সব তো আর এখানে করা হয় না। দুজনের জন্য কী বা এত কিছু রাঁধবো, সেই ভেবেই আর রাঁধা হয় না। বছরে 1-2বার বাড়িতে এরকম একটু লোকজন আসলে বেশ ভালোই হয় এখন যা মনে হচ্ছে। এদিকে মশলা কষে যাওয়াতে আলুগুলো দিয়েছিলাম, আর আতপ চালটা আমি ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম, চালটা দিয়ে ভালো করে ভাজা করে নিলাম। ওইদিকে গরম জল বসিয়ে দিলাম, এখন ওই ভাজা মাথাগুলো দিয়ে দিলাম, একটু ভেঙে ভেঙে ভালো করে মিশিয়ে দেবো এর সাথে। ইন্ডিয়াতে যখনই কোনো আত্মীয় স্বজনের সাথে কথা হয় তাদের মনেই একটাই প্রশ্ন যে এই লাল শাক, এই রুই মাছ, এই সবগুলো কোথায় পাই। তাই ভাবলাম তোমাদের মনেও যদি এইসব প্রশ্ন থাকে একবার বলেই দিই। এই যে যা যা আমাদের বাঙালি খাবার দাবার, যেমন ধরো রুই মাছ, কাতলা মাছ, লাল শাক, কচুরলতি, এই সমস্ত কিছুই আমরা বাংলা বাজার থেকে নিয়ে আসি। কোনো বাংলাদেশি দোকান, সেখানে গেলে মোটামুটি তুমি কচুরলতি থেকে শুরু করে লাল শাক, এদিকে ইলিশ মাছ, ভেটকি মাছ, এমনকি ভেটকি মাছের ফিলেও কিনতে পাওয়া যায়, সবই তুমি পেয়ে যাবে। আর ইন্ডিয়ান দোকানে গেলে তুমি অন্যান্য জিনিসগুলো পাবে, যেমন ধরো চিংড়ি মাছ পাবে এবং সবজিপাতি যেমন উচ্ছে, বেগুন, করলা। এছাড়াও মাছের মধ্যে পমফ্রেট মাছ পাবে, 2-1টা মাছ পাওয়া যায়। এদিকে মাছের মাথা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার পরিমাপ করে একটু জল দিয়ে দিলাম। তবে জলের পরিমাণটা আমি বেশি রাখবো না, কারণ আমি একেবারে ঝুরো ঝুরো রান্না করব। এটা হতে থাক, পাশে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। এদিকে আমি চলে এসেছি লাল শাকটা বানাতে। সময়টা কিভাবে দৌড়ে দৌড়ে চলে যায় দেখো, 2:30 বাজতে চললো, এখন অবধি কাউকে খেতে দিতে পারলাম না। যাক, ঝটপট রান্নাটা শেষ করে নিই। সর্ষের তেলে একটুখানি কালো জিরে ফোড়ন দিলাম, সাথে দিলাম কয়েকটা রসুন কুচি, আর একটা কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম। এবার এই জল ঝরানো লাল শাকটা দিয়ে দিলাম। লাল শাকটা একেবারে নিতিয়ে গেছে, আসলে ফ্রোজেন তো, একটু জলসা জলসা হয়েই যায় ফ্রিজ থেকে বের করার পর, ব্যাস তাই জন্যই এরকম হয়েছে। শাকটাকে একটু ভাজা ভাজা করে নিই, খানিকটা জলটা টানিয়ে নিই, তারপরেই নুনটা দেবো। জলটা প্রায় অনেকটাই টেনে গেছে, এবার নুন দিয়ে দিলাম, এবার খানিকক্ষণ আবারও ভেজে নিই। এতটা লাল শাক ভাজলাম, দেখো লাল শাকের কোনো লালের চিহ্নই নেই, এই একটা সমস্যা এই দেশে। প্যাকেটে কিন্তু লেখাই ছিল যে এতে কোনো রকম ওষুধ মেশানো নেই, এটা কেবলই কেটে ধুয়ে ফ্রোজেন করা। অনেকেই দেখেছি খায়, তবে ফ্রোজেন বলেই আমরা খাই না, আসলে সেই স্বাদটাই তো পাওয়া যায় না, সেই কারণে। লাল ছাড়া লাল শাক ওইদিকে রেডি হয়ে গেছে, এইদিকে মুড়ি ঘন্টও রেডি হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এবার ওদেরকে খেতে দিয়ে দেবো। খাওয়া দাওয়া সেরে একটু বাইরে বেরোলাম, যাবো একটা দোকানে, 2-1টা জিনিস কেনাকাটি আছে, সেই জন্য। যেতে যেতে একটা কথা বলি, তোমাদের মধ্যে অনেকেই জিজ্ঞেস করো এইসব ফ্রোজেন জিনিস দেখে যে সেইগুলো খাই তাতে আমাদের সমস্যা হয় কিনা। আসলে ফ্রোজেন জিনিসটা আমরা একটু কমই খাই, তবে এই দেশে যখন না থাকি ফ্রোজেন তো খেতেই হবে, এই দেশের মানুষ তো ফ্রোজেনই বেশি খায়। এখনও অবধি কোনো সমস্যা হয়নি, তবে ভবিষ্যতের কথা জানি না। তবে 2-1টা প্রবলেম আমার ইন্ডিয়াতে ছিল, যেগুলো এখানে এসে দেখেছি কমে গেছে, সেইগুলো নিয়ে পরে কখনো কথা বলবো। আর এই লাল শাকটার টেস্ট কেমন যদি বলি, মা সবসময় বলে শাক কখনো ভালো বলতে নেই, তাই জন্য বলছি মোটামুটি। সপ্তাহে একবার না খেলেও মাসে একবার খাওয়াই যায়। চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং আমাকে যদি কিছু বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ।